মধ্যবিত্ত বাঙালির স্বপ্নের জার্নি সিমলা কুলু মানালি। আজ এই সিমলা কুলু মানালি ট্যুরেরই একটি কম্প্যাক্ট ট্যুর গাইড দেব আপনাদেরকে, যাতে লম্বা ছুটির মরশুমে আপনাদের ট্যুর প্ল্যান করতে সুবিধা হয়। ভিডিওতে থাকবে কোন ট্রেনে যাবেন, কত দিনের জন্য ট্যুর প্ল্যান করবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখবেন, আর কত টাকাই বা খরচা। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। হাওড়া থেকে রাত 9:55 নাগাদ ছাড়ে 12311 নেতাজি এক্সপ্রেস। হাওড়া থেকে কালকা পর্যন্ত এই একটি মাত্র ট্রেন চলে, যা 29 ঘন্টা 5 মিনিটের লম্বা জার্নি কমপ্লিট করে তৃতীয় দিন আপনাকে ভোর 3টে নাগাদ কালকায় পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 710 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 1860 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা আপনারা এই ট্রেনে পেয়ে যাবেন। এছাড়া আপনারা হাওড়া থেকে দিল্লি ট্রেনে করে পৌঁছে দিল্লি থেকে বাই রোড সিমলা পৌঁছতে পারেন। কালকা স্টেশনে নেমে আপনারা সেখান থেকে একটি টয় ট্রেন নিয়ে সিমলা পৌঁছতে পারেন, অথবা কালকা থেকে বাই রোড সিমলা পৌঁছতে পারেন। অনেকে আবার চণ্ডীগড় নেমেও সিমলা বাই রোড পৌঁছয়। কালকা থেকে সিমলা যাওয়ার জন্য বেশ অনেকগুলি টয় ট্রেনের অপশান রয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে ভালো শিবালিক এক্সপ্রেস। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি টয় ট্রেনে আগে থেকেই টিকিট রিজার্ভ করে রাখুন। আমরা গিয়েছিলাম 52453 কালকা সিমলা এক্সপ্রেস, যা 6:20 নাগাদ কালকা থেকে ছেড়ে 11:50 নাগাদ সিমলা পৌঁছয়। টয় ট্রেনের টিকিট কিন্তু জার্নির 1 মাস আগে প্রোভাইড করা হয়ে থাকে। আইআরসিটিসির অ্যাপ থেকেই আপনারা অনলাইনে এই টিকিট বুক করতে পারবেন। এই ট্রেনের 2S এর ভাড়া 65 টাকা জনপ্রতি এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 300 টাকা করে জনপ্রতি। এছাড়া ভিস্টাডোম এবং সিসি চেয়ার কার আপনারা পেয়ে যাবেন। টয় ট্রেনের এই জার্নি পথে আপনারা দেখতে পারবেন দারুণ সুন্দর পাহাড়ের ভিউ, সরু সরু টয় ট্রেনের লাইন, 102টো টানেল ক্রস করবে আপনাদের টয় ট্রেন এবং টয় ট্রেনের আঁকাবাঁকা পথ ধরে যাওয়া, তার সাথে উপরি পাওনা থাকবে সানরাইজ। টয় ট্রেনের জার্নি পথে টয় ট্রেন বেশ কয়েকটি স্টপেজে স্টপ দিতে দিতে যায়। সেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনারা টুকটাক খাওয়ার দিয়ে ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। তবে যারা শিবালিকে যাবেন তারা কিন্তু ব্রেকফাস্ট ট্রেন থেকেই করতে পারেন। আমরা এই জার্নিটা করেছিলাম মার্চ মাসে, তবে শীতকালের সিমলা শহর কিন্তু আরও বেশি সুন্দর, বরফে মোড়া। সিমলা স্টেশনে পৌঁছে সিমলা স্টেশনটাকে ভালোভাবে ঘুরে দেখে নিন। স্টেশনের সামনে থেকে একটা দারুণ ভ্যালি ভিউ আছে, সেটাও দেখে নিন এবং উপভোগ করুন। এরপর আপনারা সোজা চলে যান হোটেলে গিয়ে আপনারা এখন আপাতত রেস্ট নিন। আমাদের মধ্যে অনেকেই আছি যারা শেষ মুহূর্তে ট্যুর প্ল্যান করি, তাই শেষ মুহূর্তের ট্যুর প্ল্যান হ্যাসেল ফ্রি করার জন্য যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করা আমার মনে হয় সবচেয়ে ভালো এবং রিলায়েবল। ট্যুর পিকার্স হলো একটি ভরসাযোগ্য সংস্থা। তার ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যে কোনো প্রয়োজনে আপনারা ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের সুবিধা হবে। ট্যুর পিকার্স যে ধরনের হোটেল প্রোভাইড করে তা খুবই লাক্সুরিয়াস এবং কমফোর্টেবল স্টে হয়ে থাকে। এই হোটেলটির নাম হলো হোটেল গঙ্গা। এই সম্পূর্ণ ট্যুরটা সিমলা থেকে শুরু হচ্ছে। 4 নাইট 5 ডেজের এই ট্যুরে আমরা সিমলা, কুলু, মানালি সমস্ত কিছুই ঘুরে দেখব এবং তার সাথে থাকবে মণিকরণ। প্রথম দিন হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যান কালীবাড়ি দর্শন করতে। হোটেল বাছাইয়ের সময় খেয়াল রাখবেন হোটেলটা জানি সিমলা ম্যাল রোডের কাছাকাছি হয়, তাহলে আপনাদের সুবিধা হবে। সিমলার একটি আইকনিক স্পট হলো এই কালীবাড়ি। লোকাল মানুষরা ভীষণ মান্য করে এই কালীবাড়িকে এবং বাঙালিদের কাছে কালীমা বরাবরই খুব প্রিয়। এই কালীবাড়ি দর্শন করতে পারেন এবং তার সাথে কালীবাড়ি থেকে একটি দারুণ ভিউ পাওয়া যায়, তাই সেটাও দেখে নিতে পারেন একই সাথে। কালীবাড়ির দর্শন সেরে আপনারা চলে যান ম্যাল ভিজিট করুন এবং ম্যালের ওপরেই রয়েছে চার্চটি ভিজিট করতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের দেখা সবচেয়ে সুন্দর চার্চ এটাই। এরপর আপনারা লাক্কার বাজারে কিছুটা শপিংও করে নিতে পারেন।
পায়ে হেঁটে। তবে সিমলা গেলে কিন্তু ছোলা কুলচা খেতে একদম ভুলবেন না। এটা এখানের বেস্ট স্ন্যাক্স, অন্তত আমার ট্রাই করা স্ন্যাক্সগুলির মধ্যে বেস্ট ছিল এটাই। লাক্কার বাজারে সমস্ত জিনিসেরই দাম একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে আমাদের। সেক্ষেত্রে আপনারা চার্চের ডান দিক থেকে বেশ খানিকটা নিচে নেমে গেলে একটা পার্কও পাবেন সাজানো গোছানো, সেটাও ঘুরে নিতে পারেন। এছাড়া নিচের দিকে একটি মার্কেটও রয়েছে, সেই মার্কেট থেকেও কেনাকাটা করতে পারেন। সিমলা ম্যাল থেকে কিন্তু দারুণ সুন্দর সানসেট দেখা যায়, সানসেট দেখতে একদম ভুলবেন না। কালীবাড়ি থেকেও সেই একই সানসেট দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে আগে ম্যাল লাক্কার বাজার ঘুরে তারপর কালীবাড়ি দর্শনে যেতে পারেন। বেশ খানিকক্ষণ মেলে কাটিয়ে আপনারা চলে যান হোটেলে। পরদিন সকাল সকাল বেরোতে হবে। এই দিন আপনারা জার্নি করবেন সিমলা থেকে মান্ডি। প্রায় 140 কিলোমিটার জার্নি আছে এই দিন। সিমলা থেকে মান্ডি যাওয়ার পথে বেশ কয়েকটি সাইট সিনও করবেন আপনারা। যেমন প্রথমেই দেখে নিন জাকু টেম্পল। এখানে একটি হনুমানজির বিশাল বড় মূর্তি রয়েছে, যা প্রায় সিমলার প্রত্যেকটি জায়গা থেকেই দেখতে পাওয়া যায়। এই স্ট্যাচুটির হাইট 108 ফিট। তবে এই ঝাকু টেম্পলে যাওয়ার আগে একটি সাবধানতা, যারা চোখে চশমা পরেন তারা চশমাটিকে বেশ সাবধানে রাখবেন। পারলে চশমাটা খুলে ব্যাগে রেখেই মন্দিরের ভেতর প্রবেশ করুন, কারণ এখানে রয়েছে অনেক বাদর, যা আপনার চশমা কেড়ে নিয়ে পালাবে এবং আপনার থেকে খাওয়ার দাবি করবে চশমা ফিরিয়ে দেওয়ার বদলে। এরপর চলে যান কুফরিতে। কুফরিতে নিচে সেরকম কিছু দেখার নেই, তবে কুফরির নিচ থেকে আপনারা চাইলে ঘোড়া ভাড়া করে নিতে পারেন। ঘোড়া করে ওপরে যেতে পারেন এবং সেখানে বেশ অনেকগুলি অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, সেগুলি ট্রাই করতে পারেন। তবে যাদের ঘোড়ায় চড়তে ভয় লাগে আমার মতো, তারা এই রাইডটা অ্যাভয়েড করাই ভালো। আমরা যখন কুফরি গিয়েছিলাম তখন স্নোফল পেয়েছিলাম। ভাগ্য ভালো থাকলে স্নোফল আপনারাও পেতে পারেন। তবে বছরের বেশিরভাগ সময় কুফরিতে বরফ পাওয়া যায়। এই জায়গায় সিমলা থেকে সবাই বরফ দেখতেই আসে মেনলি। সিমলা মানালি ভ্রমণের আদর্শ সময় কোনটি? বর্ষাকাল বাদে বছরের যে কোনো সময়ই আপনারা সিমলা মানালি ভ্রমণ করতে যেতে পারেন। তবে যারা বরফ দেখতে যাচ্ছেন তাদেরকে বলবো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর বরফ দেখতে পাওয়া যায় এখানে, সাথে স্নোফলও এনজয় করতে পারবেন আপনারা। ঘোড়ার এই রাইডটা করতে মাথাপিছু খরচা পড়েছিল 500 টাকা, তবে বার্গেনিং করার পরে এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে। তবে এই ঘোড়ার রাইডটা আমার সারা জীবন মনে থাকবে, ভীষণ রিস্কি ছিল। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই রাইডটা অবশ্যই ট্রাই করবেন। কুফরি থেকে ওপরে যাওয়ার জন্য ঘোড়ার খরচা কিন্তু নিজেদেরই এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি ট্রাই করার খরচাও নিজেদের। কোনো ট্রাভেল এজেন্সি এই খরচা আপনাদেরকে প্রোভাইড করবে না। কুফরির নিচ থেকে কোনো প্যাকেজ না নেওয়াই ভালো, কারণ সেখানে আপনাকে এক বলবে এবং ওপরে গিয়ে আপনারা আরেক জিনিস দেখবেন। তাই প্রথমে দরদাম করে ঘোড়া করে ওপরে যান এবং তারপর ওপরে রাইডগুলোকে ইন্ডিভিজুয়ালি দরদাম করে যেগুলো করতে চান সেগুলো ট্রাই করুন। ওপরে জিপলাইন করার ব্যবস্থাও রয়েছে। সিমলা মানালি সিরিজের ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, লিংক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। কুফরি থেকে ফেরার পথে আপনারা ঘুরে দেখে নিন গ্রিন ভ্যালি। ভীষণ সুন্দর ভিউ, মানে এত সুন্দর ভিউ আমি এর আগে সত্যিই দেখিনি, সেটাও আবার একেবারে রাস্তার ধারে। আলাদা করে কোনো ভিউ পয়েন্ট নয়, তবে ভিউ পয়েন্টের থেকে কমও কিছু নয় এই গ্রিন ভ্যালি। তবে এখানে একটি টেলিস্কোপ পয়েন্টও আছে, এই টেলিস্কোপ দিয়ে আপনারা অনেকগুলো জায়গার ভিউ দেখে নিতে পারেন। এরপর একটি লম্বা জার্নি, গাড়ি ছুটবে সুন্দরনগরের দিকে। সুন্দরনগর পৌঁছে সুন্দরনগর ঘুরে দেখে নিন। সুন্দরনগরে একটি দারুণ সুন্দর লেক রয়েছে। সুন্দরনগর লেক ঘুরে আপনারা মান্ডিতে অবস্থিত হোটেলে নাইট স্টে করবেন। ডে 3, এই দিন আপনারা লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ুন। গাড়ি আজ আপনাদেরকে নিয়ে যাবে মান্ডি থেকে মানালি ভায়া মণিকরণ। 170 কিলোমিটার জার্নি করবেন আজ আপনারা। মান্ডি থেকে মানালি যাওয়ার পথে আপনাদের সঙ্গী হবে বিয়াস নদী। ঠিক যেমন গ্যাংটক যাওয়ার পথে আমাদের সঙ্গী হয় তিস্তা, দারুণ সুন্দর লাগে এই বিয়াস নদীকে দেখতে। বিয়াস নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা ঘুরে দেখে নিন কাসল গ্রাম। সাজানো ছবির মতো এই গ্রামটি আশা করি ঘুরতে আপনাদের সকলেরই ভালো লাগবে। এরপর আপনারা চলে যাবেন মণিকরণের গুরুদুয়ারা।
এই গুরুদুয়ারা এত সুন্দর এবং এত বড়, এখানে গেলে মন শান্ত হতে বাধ্য। গুরুদুয়ারা থেকে নদীর ভিউটা কিন্তু দারুণ, এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলতে একদম ভুলবেন না। চাইলে গুরুদুয়ারার লঙ্গারেই আপনারা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন ফ্রিতে। এই গুরুদুয়ারার ভেতরেই রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ। এরপর আপনারা ঘুরে দেখে নিতে পারেন বৈষ্ণোদেবী টেম্পল, যা মানালি হাইওয়ের ওপরেই অবস্থিত। এই মন্দিরটি বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর। এরপর আপনারা দেখে নিন শাল ফ্যাক্টরি। এখানে শাল তৈরি হওয়া এবং কেনা বেচা আপনারা দেখতে এবং কিনতে পারবেন। তবে এই জায়গাটা আমরা ভিজিট করিনি। এত সুন্দর হাতের কাজ প্রশংসা না করে থাকাই যায় না। খুব সম্ভবত এইগুলোকে তাঁতই বলা হয়। এত তাঁত আমি একসাথে এর আগে কখনো দেখিনি। একটা দুটো দেখেছি বটে, তবে এতগুলো একসাথে কখনোই দেখিনি। মানালি যাওয়ার পথে ঘুরে দেখে নিতে পারেন রিভার রাফটিং পয়েন্ট। এরপর মানালির হোটেলে পৌঁছে একটু রেস্ট নিন। হোটেল বাছাইয়ের সময় এটা খেয়াল রাখবেন যেন হোটেলটি মানালি মল রোডের আশেপাশে হয়ে থাকে, তাহলে আপনাদের যাতায়াতে সুবিধা হবে। তারপর মানালি ম্যাল ঘুরতে বেরোন। রাতের মানালি ম্যাল কিন্তু দারুণ সুন্দর এবং এখানে প্রচুর কেনাকাটার দোকান আছে, চাইলে আপনারা কেনাকাটাও করতে পারেন। খাওয়া দাওয়া, কেনাকাটা সমস্ত কিছু নিয়ে মানালি ম্যাল কিন্তু একেবারে জমজমাট। আর শীতের সময় গেলে তো এখানেই বরফ নিয়ে দারুণ মজা করতে পারবেন আপনারা, কারণ ম্যালটি সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। আজ রাতে ভালো ঘুমের কিন্তু খুব প্রয়োজন, কারণ পরের দিন আপনাদের জন্য ওয়েট করছে একটি দারুণ ট্যুর। আজ রাতে কিন্তু ভালো ঘুমের খুব প্রয়োজন। এই দিন সঙ্গে করে নিয়ে যাওয়া সবচেয়ে মোটা জ্যাকেট, হাতের দস্তানা, মাথার টুপি, গলার মাফলার সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে গাড়িতে চেপে বসুন, কারণ সিমলা মানালি ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় দিন আজই। সবচেয়ে সুন্দর সুন্দর স্পটগুলো আজই আপনারা ঘুরে দেখবেন, যেমন অটল টানেল, সোলাং ভ্যালি, রোথাং পাস ইত্যাদি। রোথাং পাস খোলা থাকলে সবার আগে আপনারা দেখে নিন রোথাং পাস। রোথাং পাস যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয়, তার জন্য ট্যুর পিকার্সই আপনাদেরকে হেল্প করে দেবে, বা বলা যেতে পারে আপনাদের পারমিট আগে থেকে ওনারাই বার করে রেখে দেবে। প্রয়োজনীয় ডকুমেন্টস ওনাদেরকে আপনারা প্রোভাইড করে দেবেন। রোথাং পাস যাওয়ার পথে আপনারা দেখে নিন বেদব্যাস মুনির আশ্রম। রোথাং পাস বেশ খানিকটা উচ্চতায় অবস্থিত, প্রায় 13,058 ফিট উচ্চতায় অবস্থিত রোথাং পাসে যাদের শ্বাসের প্রবলেম আছে তারা কিন্তু আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যালটিটিউডের ওষুধ খেয়ে যেতে পারেন। এছাড়া সঙ্গে কর্পূর, কিটক্যাট, পপকর্ন এ জাতীয় খাবার দাবার রাখুন এবং শীতের প্রয়োজনীয় পোশাক আশাক, জুতো সমস্ত কিছুই সঙ্গে রাখুন। বরফের সময় গেলে সঙ্গে করে সানগ্লাস নিতে একদমই ভুলবেন না, কারণ সাদা বরফে সূর্যের আলো রিফ্লেক্ট হলে চোখে প্রচণ্ড লাগে, তখন কিন্তু বরফটাকে ভালোভাবে এনজয়ই করতে পারবেন না। এরপর আপনারা চলে যান 2020 অক্টোবরে স্থাপিত হওয়া 10,171 ফিট উচ্চতায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল দেখতে, যার নাম হলো অটল টানেল। এই টানেলের ভেতর দিয়ে যাওয়াটাই একটি দারুণ অভিজ্ঞতা। ভীষণ সুন্দর অভিজ্ঞতা করবেন এই টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময়। ল্যান্ডস্লাইডের কারণে অনেক সময়ই অটল টানেল, রোথাং পাস এগুলি বন্ধ থাকে, সেই সময় এই জায়গাগুলোতে যাওয়া একেবারেই বারণ থাকে এবং যাওয়া যায়ও না। তাই যাওয়ার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবে আপনারা ট্যুর প্ল্যান করুন। এরপর দেখে নিন সোলাং ভ্যালি। এই সোলাং ভ্যালিতে আপনারা প্রচুর বরফ পেয়ে যাবেন যদি ভাগ্য ভালো থাকে। এখানে অনেক ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস হয় যা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন, যেরকম স্কিন, টিউব রাইড, রোপওয়ে, জিপ লাইন ইত্যাদি। ওপরে একটি মন্দিরও আছে, চাইলে দেখে নিতে পারেন। এই সোলাং ভ্যালি থেকে আপনারা চাইলে আঞ্জনি মহাদেব টেম্পেলও দেখে নিতে পারেন। সোলাং ভ্যালির এই লংগেস্ট জিপ লাইনটি ট্রাই করতে একদম ভুলবেন না। এই জিপ লাইনের খরচা মাথা পিছু 500 টাকা মতো পড়ে, তবে আপনারা চাইলে বার্গেনিংও করে নিতে পারেন। ডে 5
আজ আপনাদের এই সম্পূর্ণ ট্যুরের শেষ দিন। আজ আপনারা মানালি থেকে চণ্ডীগড় আসবেন, কারণ আপনাদের বাড়ি ফেরার ট্রেন থাকবে চণ্ডীগড় থেকেই। তবে চণ্ডীগড় আসার পথে আপনারা মানালির সাইট সিন করে দেখে নেবেন, তাই লাগেজপত্র গুছিয়ে গাড়িতে রেখে দিন এবং প্রথমেই চলে যান হিড়িম্বা দেবী টেম্পেলে। হিড়িম্বা দেবী কে ছিলেন তা নিশ্চয়ই আর মনে করিয়ে দিতে হবে না। পঞ্চপাণ্ডবের ভীমের সহধর্মিণী ছিলেন হিড়িম্বা দেবী। তাকে এখানে দেবী রূপে পুজো করা হয় এবং উইন্টার সিজনে এই হিড়িম্বা দেবী টেম্পল দারুণ সুন্দর দেখতে লাগে। প্রচুর পুরনো হিন্দি সিনেমার শুটিং এখানে হয়েছে। হিড়িম্বা দেবী টেম্পেলের সামনেই রয়েছে ঘটোৎকচের টেম্পেল, যিনি ছিলেন হিড়িম্বা দেবী এবং ভীমের পুত্র। হিড়িম্বা দেবী টেম্পল ঘুরে আমরা চলে গেলাম নেক্সট স্পটে। এটা হলো বশিষ্ঠ মুনির আশ্রম। বেশ সুন্দর কাঠ দিয়ে তৈরি করা এই মন্দিরটা ভেতর থেকেও ভীষণ সুন্দর, তবে এখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং যেটা বলে এই সাইডটাতে আছে। এটা হচ্ছে মেন্সদের জন্য, আর লেডিসদের জন্য কিন্তু অন্য সাইডে। তো এই বশিষ্ঠ মন্দিরের সামনে কিন্তু একটা রাম মন্দিরও রয়েছে, একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হয়। এখন ওখানে এসছি, মন্দিরটা ভীষণ সুন্দর। এই আর কি, এখানে আর সেরকম দেখার কিছু নেই। এখন নেক্সট স্পটের দিকে যাব। এছাড়া আপনারা চাইলে ক্লাব হাউস ঘুরে দেখে নিতে পারেন। এরপর আপনারা দেখে নেবেন বনবিহার। বনবিহার এবং বুদ্ধ মনেস্ট্রি দুটো একেবারেই মানালি ম্যালের সামনে পায়ে হাঁটা ডিস্টেন্সে অবস্থিত। আপনারা চাইলে আগের দুটো দিনের যে কোনো একটি দিন সময় পেলে পায়ে হেঁটেই এই জায়গাগুলো দর্শন করে নিতে পারেন। বনবিহার পার্কে ঢোকার জন্য পার হেড 50 টাকা করে টিকিট রয়েছে। ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানকার, চাইলে আপনারা এখানে বোটিংও করে নিতে পারেন। এরপর বুদ্ধ মনাস্ট্রি ঘুরে নিন। ছোট্ট একটি মনাস্ট্রি, ভীষণ সাজানো গোছানো। এখান থেকে ভিউটাও ভীষণ সুন্দর। শান্ত নিরিবিলি পরিবেশ যাদের পছন্দ তাদের এই বুদ্ধ মনাস্ট্রি ভীষণ ভালো লাগবে। এই বুদ্ধ মনাস্ট্রির সামনে একটি বড় মার্কেট রয়েছে, চাইলে এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন। এরপর গাড়ি আপনাদেরকে সোজা নিয়ে আসবে চণ্ডীগড়। তবে রাস্তায় কোনো একটি ভালো ধাবা দেখে আলুর পরাঠা এবং টক দই ট্রাই করতে একদম ভুলবেন না। এই খাবারটা কিন্তু সিমলা মানালি ঘুরতে গিয়ে ট্রাই না করলে বিশাল বড় মিস করবেন। চণ্ডীগড় থেকে কলকাতা ফেরার একটি মাত্র ট্রেন রয়েছে, 12312 নেতাজি এক্সপ্রেস, যা রাত 1:25 নাগাদ চণ্ডীগড় থেকে ছেড়ে পরের দিন মানে 3 নাম্বার দিন 8:05 নাগাদ হাওড়ায় পৌঁছে দেবে আপনাদেরকে। খরচের বিষয় আলোচনা করার আগে এটা মাথায় রাখতে হবে, যত বেশি সংখ্যক লোক আপনারা একসাথে যাবেন তত খরচা কম পড়বে। আমি আনুমানিক 7 জন একসাথে ট্র্যাভেল করলে এক একজনের কত টাকা করে খরচা হতে পারে সেটার একটা হিসেব দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে 7 জনের হিসেব দিচ্ছি কেন? কারণ একটি জাইলো বা ইনোভা গাড়িতে 7 জন মানুষ কমফোর্টেবলি জার্নি করতে পারে। এই খরচটি 5 ডে 4 নাইটসের খরচ। পার ডে পার হেড হোটেলগুলিতে থাকার খরচ, থাকা এবং খাওয়া নিয়ে 1200 টাকা করে হয়ে থাকে। প্রথম দিন হোটেলে থাকা খাওয়ার খরচ 1200 টাকা ধরলাম। প্রথম দিন সিমলা পৌঁছে কোনো সাইট সিন নেই, যা আছে সেটা পায়ে হেঁটেই আপনারা করে নিতে পারবেন। দ্বিতীয় দিন আপনারা সিমলা থেকে বেরিয়ে সাইট সিন করতে করতে মান্ডিতে নাইট স্টে করবেন। এই দিনের আনুমানিক গাড়ির খরচ পার হেড 650 টাকা করে ধরছি এবং হোটেলে থাকা খাওয়া নিয়ে 1200 টাকা করে পার হেড। তৃতীয় দিন আপনারা মান্ডি থেকে মানালি যাবেন ভায়া মণিকরণ। এই দিনও গাড়ি ভাড়ার খরচা একই থাকছে এবং থাকা খাওয়ার খরচাও সেম থাকছে 1200 টাকা করে। চতুর্থ দিন আপনারা মানালি থেকে রোথাং পাস ঘুরবেন। এই রোথাং পাস যাওয়ার জন্য পারমিট প্রয়োজন হয়। আমি আগেই বলেছিলাম এই পারমিটের খরচটা এই দিন এক্সট্রা লাগবে, মানে 650 টাকা গাড়ি ভাড়া, 1200 টাকা থাকা খাওয়ার খরচা পার হেড এবং এক্সট্রা পারমিটের খরচা। এই পারমিটের খরচার বিষয় বলার আগে একটা জিনিস বোঝা দরকার, এক একটা গাড়ির ওপরে এক এক রকমের এবং সিজনেও এই পারমিটের ভাড়াটা ডিপেন্ড করে। তাই আমি আনুমানিক যদি বলি পার হেড 600 টাকা করে লাগতে পারে, তবে এই খরচাটা আমি হিসেবের মধ্যে ধরলাম না। পঞ্চম দিন আপনারা হোটেলে থাকবেন না ঠিকই, তবে পঞ্চম দিন আপনারা মানালির হোটেল থেকে বেরিয়ে মানালির লোকাল সাইট সিন করবেন এবং তারপর আপনাদেরকে আপনাদের গাড়ি চণ্ডীগড় পৌঁছে দেবে। তাই এক্ষেত্রে 1300 টাকা করে গাড়ি ভাড়া ধরা হয়েছে, কারণ দুটো জায়গায় একসাথে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে।
7 জনের আনুমানিক ন্যূনতম এই খরচাটা হতে পারে। পারমিটের খরচা বাদ দিয়ে এই সমস্ত খরচা হিসেব করলে পার হেড খরচ দাঁড়াচ্ছে 8,050 টাকা করে। এবার বলি একদম যে পিক সিজনগুলো থাকে, মানে পিক সিজন চলে 15ই ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি এবং 15ই এপ্রিল থেকে 5ই জুলাই পর্যন্ত। এই সময় ভাড়া অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সেই সময় কি রেট চলছে সেটা জেনে নিতে হবে। ট্যুর পিকার্সের দাদা বিশ্বজ্যোতি দা নিজে একজন বাঙালি, তাই সিমলার মতো জায়গায় একজন বাঙালির সাথে ট্যুর প্ল্যান করাটা আমার মনে হয় ভীষণ কমফোর্টেবল হবে আমাদের জন্য। উনি ভীষণই ভালো মানুষ এবং ভীষণ হেল্পফুল। যে কোনো প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। এই জার্নির গল্পটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।